নমস্কার। আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব ১৯০৫ সালের বঙ্গভঙ্গ নিয়ে। কিছু ঐতিহাসিক দলিলপত্র ঘেঁটে দেখব। ব্রিটিশরা তো বলছিল এটা নাকি প্রশাসনিক সুবিধার জন্য, কিন্তু আসলেই কি তাই ছিল? হ্যাঁ, এই প্রশ্নটা খুব জরুরি। কারণ প্রশাসনিক কারণের আড়ালে অনেক বড় রাজনৈতিক আর অর্থনৈতিক উদ্দেশ্য লুকিয়েছিল, সেটা আমরা দেখব। ঠিক। আর এর ফলে সাধারণ বাঙালির জীবনে, অর্থনীতিতে মানে তাদের সংস্কৃতিতে কি প্রভাব পড়েছিল? বিশেষ করে একটা বিভেদ তৈরির চেষ্টা তো ছিলই, তাই না? একদম। এটা শুধু একটা ভৌগোলিক ভাগ ছিল না, এর পেছনে ছিল একটা সুদূর প্রসারী পরিকল্পনা। চলুন সেটাই একটু বিস্তারিত দেখি। তাহলে এই যে বলা হচ্ছে প্রশাসনিক কারণটাই আসল নয়, এর পেছনে ব্রিটিশদের মূল উদ্দেশ্য ঠিক কী ছিল? দলিল থেকে কি বোঝা যায়? দেখুন, প্রশাসনিক সুবিধার কথাটা একেবারে মিথ্যে হয়তো না। বাংলা প্রেসিডেন্সি সত্যিই বড় ছিল, কিন্তু আসল উদ্দেশ্য ছিল রাজনৈতিক। মানে হিন্দু মুসলিম বিভেদ উস্কে দেওয়া, ওই যে ওদের পুরনো নীতি, ডিভাইড অ্যান্ড রুল। হ্যাঁ হ্যাঁ, ওটাই। এটা ছিল সবচেয়ে স্পষ্ট লক্ষ্য। দুই সম্প্রদায়ের মধ্যে একটা বিভাজন তৈরি করে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করে দেওয়া। আর কলকাতাকে ঘিরে যে জাতীয়তাবাদী আন্দোলনটা দানা বাঁধছিল, সেটাকে থামানো। অবশ্যই, কলকাতা ছিল তখনকার জাতীয়তাবাদী রাজনীতির একদম কেন্দ্রবিন্দু। কংগ্রেসের প্রভাব বাড়ছিল। বঙ্গভঙ্গ ছিল সরাসরি এই কেন্দ্রটাকে ভেঙে দেওয়ার চেষ্টা, যাতে আন্দোলনটা ছত্রভঙ্গ হয়ে যায়। আর আরেকটা ব্যাপার ছিল, নতুন প্রদেশ মানে পূর্ববঙ্গ আর আসামে একটা ব্রিটিশ অনুগত মুসলিম মধ্যবিত্ত শ্রেণী তৈরি করা, যাতে রাজনৈতিক প্রতিরোধটা কমে আসে। ঠিক তাই। মানে প্রশাসনিক সুবিধার যুক্তিটা ছিল একটা আবরণ মাত্র। আসল খেলাটা ছিল রাজনৈতিক নিয়ন্ত্রণ আর সামাজিক বিভেদ। আর অর্থনৈতিক দিকটা, সেটার ভূমিকা কি ছিল? সেটাও কম গুরুত্বপূর্ণ নয়। পূর্ববঙ্গের বিশাল পাটের সম্ভার, আসামের চা, কয়লা, অন্যান্য খনিজ সম্পদ, এগুলোর ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ আনা। আর সেই সম্পদ কলকাতা বা সরাসরি লন্ডনে পাঠানো সহজ করা। একদম। দলিলগুলো দেখলে বোঝা যায় এই সম্পদের অবাধ লুণ্ঠন নিশ্চিত করাটা তাদের কাছে কতটা জরুরি ছিল। আচ্ছা, এই যে নতুন প্রশাসনিক বিন্যাসটা হলো, সেটা ঠিক কেমন ছিল? বাংলা প্রদেশকে কিভাবে ভাগ করা হলো? এটা কার্যকর হয় ১৯০৫ সালের ১৬ অক্টোবর। এর আগে তো বাংলা প্রেসিডেন্সি মানে বাংলা, বিহার, ওড়িশা, আসাম সব মিলিয়ে একটা বিশাল এলাকা ছিল। হ্যাঁ। তো এটাকে ভেঙে দুটো প্রদেশ করা হলো। কি নামে? প্রথমটা হলো পূর্ববঙ্গ ও আসাম। এর রাজধানী হলো ঢাকা। আজকের বাংলাদেশের বেশিরভাগটা আর আসাম এর মধ্যে পড়ল। আচ্ছা। এর দায়িত্বে এলেন একজন লেফটেন্যান্ট গভর্নর লর্ড ল্যান্সডাউন, যাকে নিয়োগ করেন। আর দ্বিতীয়টা হলো পশ্চিমবঙ্গ। সেটার রাজধানী কলকাতাই রইল। হ্যাঁ, রাজধানী কলকাতা। এর মধ্যে পড়ল আজকের পশ্চিমবঙ্গ, বিহার আর ওড়িশা। এখানকার গভর্নর হলেন স্যার অ্যান্ড্রিউ ফ্রেজা, মানে যিনি এই বিভাজনের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন। বুঝলাম। তার মানে এই ভাগটাও সেই রাজনৈতিক আর অর্থনৈতিক স্বার্থ মাথায় রেখেই করা। নিঃসন্দেহে। তাহলে এই অর্থনৈতিক প্রভাবটা সাধারণ মানুষের ওপর কেমন ছিল, বিশেষ করে পূর্ববঙ্গের দিকে যদি তাকাই? প্রভাবটা ছিল খুবই খারাপ। ধরুন পাটের কথা। পূর্ববঙ্গ ছিল সেরা পাটের জায়গা, কিন্তু সব পাটকল, ব্যবসা সেগুলো সব কলকাতা কেন্দ্রিক বা ব্রিটিশ কোম্পানিগুলোর হাতে। ঠিক। ফলে লাভের প্রায় পুরোটাই চলে যেত বাইরে। পাট চাষিরা পেত সামান্যই। এটা একটা পরিকল্পিত বৈষম্য তৈরি করা হয়েছিল। শুধু পাট নয়, চা বা খনিজ সম্পদের ক্ষেত্রেও কি একই ব্যাপার? হ্যাঁ, একই রকম শোষণ। আসামের চা বাগান, ঝরিয়ার কয়লা খনি, সব জায়গা থেকে সম্পদ তুলে নিয়ে বিদেশে পাঠানো হতো। রেলপথও তো এই উদ্দেশ্যেই তৈরি হয়েছিল, তাই না? মূলত তাই, সম্পদ লুঠের সুবিধার জন্য। অথচ শ্রমিকরা পেত নামমাত্র মজুরি। শুধু তাই নয়, ঢাকার মসলিনের মতো বিখ্যাত হস্তশিল্প জলের দরে কিনে নিয়ে ইউরোপে বিশাল দামে বিক্রি করা হতো। ভাবা যায়। এমনকি খাদ্যশস্য পর্যন্ত বাইরে রপ্তানি করা হতো। ফলে স্থানীয় বাজারে টান পড়ত, যা পরে দুর্ভিক্ষের কারণও হয়েছে। আর শিল্প, পূর্ববঙ্গে বলতে গেলে কোনো শিল্পই সেভাবে গড়ে ওঠেনি। এই যে এত রকমের বিভাজন, রাজনৈতিক, অর্থনৈতিক, এটা বাংলার সংস্কৃতিতে কতটা প্রভাব ফেলেছিল? আঘাতটা ছিল মারাত্মক, কারণ এটা শুধু ভূগোলের ভাগ ছিল না। শত শত বছর ধরে যে বাঙালি পরিচয়, ভাষা, সংস্কৃতির একটা মিলমিশ ছিল, সেটাকে ভেঙে দেবার চেষ্টা করা হয়েছিল।
বাঙালির ঐক্যের মূলে আঘাত করা হয়েছিল। একদম, এটা ছিল সেই ঐক্যের মূলে কুঠারাঘাত। কিন্তু এর বিরুদ্ধেই তো একটা বিরাট সাংস্কৃতিক প্রতিরোধও গড়ে উঠেছিল। হ্যাঁ, ঠিক এখানেই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এই বিভাজনের বিরুদ্ধেই কিন্তু একটা অভূতপূর্ব জাতীয়তাবাদী সাংস্কৃতিক জাগরণ ঘটেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল। তাদের লেখা, গান, বক্তৃতা এসবের মাধ্যমে হ্যাঁ, তারা এই বিভাজনের তীব্র বিরোধিতা করেছিলেন। এটা ছিল বিভেদের বিরুদ্ধে এক নতুন ঐক্যের ডাক। রবীন্দ্রনাথের সেই রাখিবন্ধন উৎসবের ডাক, ওটা তো এই ঐক্যেরই একটা প্রতীক ছিল, তাই না? অবশ্যই। যেদিন বঙ্গভঙ্গ কার্যকর হল ১৯০৫ সালের ১৬ অক্টোবর, সেদিনই রবীন্দ্রনাথ রাখি বন্ধনের ডাক দেন। হিন্দু মুসলমানের হাতে রাখি পরিয়ে দেওয়া। এটা ছিল ব্রিটিশদের ভাগ করো নীতির বিরুদ্ধে এক অসাধারণ শক্তিশালী প্রতীকী প্রতিবাদ। ভ্রাতৃত্বের বন্ধনকে আরও জোরালো করার চেষ্টা। হ্যাঁ, এই ঘটনাটা দেখিয়ে দেয় রাজনৈতিক বিভাজনের মুখে দাঁড়িয়ে সাংস্কৃতিক ঐক্য কতটা জরুরি হয়ে উঠেছিল। সুতরাং সব মিলিয়ে যদি দেখি, বঙ্গভঙ্গের মূল চালিকা শক্তি ছিল কিন্তু রাজনৈতিক নিয়ন্ত্রণ কায়েম রাখা আর অর্থনৈতিক শোষণকে আরও তীব্র করা। প্রশাসনিক সুবিধার যুক্তিটা ছিল আসলে একটা অজুহাত। এই বিভাজনটা শুধু মানচিত্রে দাগ কাটেনি, এটা মানুষের মনে, অর্থনীতিতে, সংস্কৃতিতে সবখানে একটা গভীর ক্ষত তৈরি করেছিল। একদম। এখানেই তাহলে আজকের আলোচনা আমরা শেষ করছি। তবে একটা প্রশ্ন বোধহয় থেকেই যায়, তাই না? কি প্রশ্ন? যে ইতিহাসে তৈরি হওয়া এই বিভাজনগুলো, এর রেশ, মানে এর প্রভাব কি আজও আমাদের সমাজে বা আমাদের চিন্তাভাবনায় কোথাও রয়ে গেছে? সেই সময়ের ঘটনাগুলো আজকের বাস্তবতাকে বলতে কিভাবে সাহায্য করে? হ্যাঁ, এটা সত্যি ভাবার মতো একটা বিষয়। নিশ্চয়ই। এটা নিয়ে আমরা হয়তো অন্য কোনো দিন আলোচনা করতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি।